তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কিম নামের একজন ডক্টরকে। যদিও সে নিজেও একজন ডক্টর, তবে সে নিজেও ডিমেনশিয়ার রোগী। মানে ডিমেনশিয়া হচ্ছে এমন একটা রোগ যার জন্য মানুষ আস্তে আস্তে করে নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলে, আর সে তার স্মৃতিগুলো আস্তে আস্তে করে ভুলে যাওয়া শুরু করে। এখন আমরা দেখতে পারি কিম একটা হসপিটালের বেডে শুয়েছিল, তার হাত দুটো হাতকড়া দিয়ে বাঁধা ছিল। আর তখনই তার সামনে প্রসিকিউটর চলে আসে, মানে সরকারি উকিল চলে আসে। আর সে তার সামনে তার মেমোরিগুলো রাখে আর তাকে বলে, আমি তোমার মেমোরিগুলো পড়েছি, সো এখন তুমি আমাকে সমস্ত স্মৃতিগুলো যতটুকু তোমার মনে পড়ে ততটুকুই খুলে বলার চেষ্টা করবে। আসলে কালেকশন অফ মেমোরিজকে মেমোরি বলা হয়, আর এই মেমোরিগুলো সাধারণত হাতে লেখা হয়। আর যেই লোকের স্মৃতি সেখানে লেখা থাকে সে সাধারণত নিজেই সেই মেমোরিগুলো লিখে থাকে। তো এখান থেকে কিম ফ্ল্যাশব্যাকে চলে আসে। আমরা জানতে পারি কিম মানসিক সমস্যায় ভুগছে, এই জন্য আস্তে আস্তে করে সে তার মেমোরিগুলো ভুলে যাচ্ছে। মাঝে মধ্যেই সে তার মেমোরি থেকে পুরোপুরি ডিসকানেক্ট হয়ে যায়, এমনকি সে এইটাও ভুলে যায় সে কে। আর যখন তার সাথে এমনটা হয় তখন সে সরাসরি পুলিশ স্টেশনে চলে আসে আর এখানে বসে কারোর জন্য অপেক্ষা করা শুরু করে। আর যেহেতু এই জিনিসটা প্রায় সময়ই হয়, মানে প্রায় সময় সে তার মেমোরির সাথে ডিসকানেক্ট হয়ে যায় আর পুলিশ স্টেশনে চলে আসে, এই জন্য এখানে সমস্ত পুলিশ কর্মীরা তাকে খুব ভালো করেই চিনত। পুলিশ চিফ জর্জের সাথে তার ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আর যতবারই এমনটা হতো আর সে পুলিশ স্টেশনে এসে বসে থাকতো, ততবারই তার মেয়ে এমিলি তাকে নেয়ার জন্য দৌড়ে চলে আসতো। আর কিমের এই রোগটাকে তারা ব্রেন সুইচ নাম দিয়েছে, কারণ কিমের মাথায় 3টা মেমোরি আছে যেগুলোর মধ্যে সে মাঝে মধ্যেই সুইচ হতে থাকে। এখন সেই মেমোরিগুলো কি সেগুলো আমরা পরে জানবো, তবে এখন আমরা জানতে পারি যখন কিমের ব্রেন সুইচ হয় তখন তার প্যানিক অ্যাটাক আসা শুরু হয়ে যায়, তার চোখে মুখে খিঁচুনির ভাব চলে আসে, এমনকি সে অনেক বেশি ব্যথাও অনুভব করে। এই জিনিসটা তার সাথে 17 বছর আগে থেকে হয়ে আসছে, তবে তার ডিমেনশিয়ার ডায়াগনোসিস করা হয়েছে মাত্র 3 মাস আগে। আর যখন ডক্টর ভালো করে চেক আপ করে তখন ডক্টর তাকে বলে, তোমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, এটা আস্তে আস্তে করে আলজাইমারে পরিবর্তন হবে, একটা সময় তুমি সব কিছু ভুলে যাবে। আর ডক্টর তাকে স্পষ্ট করে জানিয়ে দেয় এই রোগের কোনো চিকিৎসা নেই, এই জন্য শুধুমাত্র ওষুধের মাধ্যমে এটাকে একটু স্লো ডাউন করা যেতে পারে। তবে তার এই ব্রেন সুইচের ভয়ঙ্কর সমস্যাটা শুরু হয়েছিল 17 বছর আগে একটা ভয়ঙ্কর কার অ্যাক্সিডেন্টের মাধ্যমে, যেখানে কিমের গাড়িটা পুরোপুরি উল্টে গিয়েছিল। আমাদের আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে টিউব র্যাঙ্ক স্টুডিও। আসলে আমাকে নতুন অনেক ইউটিউবাররাই জিজ্ঞেস করেন কিভাবে চ্যানেলের এসইও করব, কিভাবে কিওয়ার্ড বের করব, কিভাবে থাম্বনেলের আইডিয়া নেব, এবং কিভাবে বুঝবো কোন কিওয়ার্ড আমার ভিডিওতে ইউজ করা উচিত এবং কোনটা উচিত না। আর এই সমস্ত প্রশ্নগুলোর একটা বেস্ট সলিউশন হতে পারে টিউব র্যাঙ্ক স্টুডিও। এখানে আপনি কম্পিটিটর রিসার্চ থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ, এমনকি কিওয়ার্ডের সার্চ ভলিউম এবং কম্পিটিশন খুব সহজেই দেখতে পারবেন। তাছাড়া যদি আপনার মাথায় শুধু 2-1টা কিওয়ার্ডের আইডিয়া থাকে তাহলে সেগুলোর মাধ্যমে খুব সহজে অনেকগুলো নতুন কিওয়ার্ডও জেনারেট করতে পারবেন। তাই যারা নতুন ইউটিউবার আছেন আর এই সমস্যাগুলোতে ভুগছেন তারা এখনই চেক আউট করতে পারেন। সো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে শুরু করুন আপনার নতুন জার্নি। চলুন ভিডিওতে ব্যাক করি। এরপরে টিভিতে নিউজ দেখানো হয় শহরে একটা সিরিয়াল কিলার এসেছে যে মেয়েদেরকে মারা শুরু করেছে। আসলে সে তারের মাধ্যমে মেয়েদের নিঃশ্বাস রোধ করে মেরে তাদেরকে লেকের পাড়ে পুঁতে দিয়ে চলে যায়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে কিম অনেক বেশি শকড হয়ে যায় আর তার নিজের উপরেই সন্দেহ হওয়া শুরু হয়। সে মনে করছিল ডিমেনশিয়ার অ্যাটাকের জন্য সেই না আবার এই কাজগুলো করছে, এই জন্য সে দ্রুত তার জুতো চেক করে যে তার জুতোর নিচে কাদামাটি লেগে আছে কিনা। তবে যখন সে দেখতে পারে তার জুতোর নিচে পরিষ্কার তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়। তবে যেহেতু এখন শহরের মধ্যে সিরিয়াল কিলিং হচ্ছে এই জন্য সে তার মেয়ে অ্যামিলিকে নিয়েও অনেক বেশি টেনশনে ছিল। তবে তার মেয়ের টেনশন ছিল তার বাবার এই ভুলে যাওয়ার স্বভাব নিয়ে। এখন এই সমস্ত ব্যাপারগুলোর জন্য ফাইনালি কিম সিদ্ধান্ত নিয়ে ফেলে সে তার একটা বায়োগ্রাফি বুক লিখবে, যাতে করে যখনই সে সব কিছু ভুলে যাবে তখন সেই বায়োগ্রাফি বুকটা পড়ে খুব সহজেই সব কিছু মনে করতে পারবে। কিম তার বায়োগ্রাফি লেখা শুরু করে সেই সময় থেকে যখন সে তার জীবনের প্রথম মার্ডার করেছিল। আসলে একদিন স্কুল থেকে বাসায় ব্যাক করার পরে সে দেখতে পারে তার মা এবং বোন প্রচণ্ড ভয় পেয়ে রুমের মধ্যে বসে আছে, ঘরের মধ্যে সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে, আর তার বাবা তাদের পাশে শুয়ে আছে। আসলে তার বাবা খুবই অ্যাবিউসিভ একটা লোক ছিল, সে সবসময় নেশা করে তার মা, বোন এবং তার উপরে নির্মম অত্যাচার করত। আর আজকেও সে তাদের উপরে অত্যাচার করে এখানে শুয়েছিল। আর যখন কিম তার জুতোগুলোর দিকে তাকায় তখন সে দেখতে পারে তার নতুন কেনা সাদা জুতার উপরে সস পড়ে আছে। এই জন্য যখন সে জুতাটা তার বাবার মাথা থেকে সরানোর চেষ্টা করে তখন তার বাবা এটাতে ইনসাল্ট ফিল করে, এই জন্য সে কিমকে ধরে পেটানো শুরু করে। সে তাকে বলছিল যে বাবার খোঁজখবর নেয়ার জায়গায় তুমি জুতা নিয়ে পড়ে আসো, এইটা বলেই সে তাকে অনেক বেশি টর্চার করা শুরু করে। তবে কিম প্রতিদিনের মতো এইবারও টর্চার সহ্য করে যাচ্ছিল, সে কোনো শব্দ পর্যন্ত করছিল না। আর যখন তার বাবা দেখতে পারে কিম সমস্ত কিছু সয়ে যাচ্ছে তখন তার রাগ আরও বেশি বেড়ে যায়।
এই জন্য সে কিমকে নিয়ে একটা রুমের মধ্যে বন্দি করে তাকে আরও বেশি মাত্রায় টর্চার করা শুরু করে। আর যখন টর্চার সহ্য করতে না পেরে কিম জোরে জোরে চিৎকার করছিল, তখন বাইরে দাঁড়িয়ে থাকা তার মা আর বোন আরও বেশি ভয় পেয়ে গিয়েছিল। বিশেষ করে তার বোন একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিল। তবে ভেতরে কিম টর্চার সহ্য করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিল। এখন আর সে সহ্য করার মোড়ে ছিল না। এই জন্য সে তার বাবাকে আচ্ছা রকম ধলাই করে বালিশ চাপা দিয়ে তার বাবাকে সেখানেই মেরে ফেলে। আর এরপরে সে তার লাশটাকে ঘরের পেছনে বাগানের মধ্যে দাফন করে দেয়। তবে এই ঘটনার পরে কিম সবসময় ভয়ের মধ্যে থাকতো। তার মনে হতো হয়তো বা যেই কোনো সময় পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যেতে পারে। তবে আসলে এমনটা কখনোই হয়নি। পুলিশ কোনো দিনও তার কাছে আসেনি, এমনকি কিমকে এই ব্যাপারে কেউ জিজ্ঞাসাবাদও করেনি। এই জন্য এই ইনসিডেন্টের পরে কিম এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে সমাজে যারা বিনা কারণে মানুষের উপরে অত্যাচার করে তারা শুধুমাত্র মৃত্যু ডিজার্ভ করে। তাদেরকে মারা কোনো খারাপ কাজ নয়, তাদেরকে মারা হচ্ছে সমাজ পরিষ্কার করা। এই জন্য এরপর সে এক এক করে বিভিন্ন মানুষকে মারা শুরু করে যারা বিভিন্ন অপকর্ম করে বেড়াতো। যেমন কাজের মহিলার উপরে অত্যাচার করা মালিক, নিজের পোষা কুকুরকে ব্রুটালি মেরে ফেলা মহিলা, এমনকি ভিখারিদেরকে তুলে এনে জোর করে ভিক্ষা করানো ভিখারিকেও মেরে সে তার নিজের ক্ষোভগুলোকে দূর করার চেষ্টা করে। এমন করে করে না জানি কিম কতগুলো মার্ডার করেছে। তবে কখনোই পুলিশ তাকে ধরতে পারেনি, এমনকি পুলিশ তাকে সন্দেহ করতে পারেনি। যদিও সেই লাশগুলো সে বিভিন্ন জায়গায় দাফন করেছে, তবে সে সবচেয়ে বেশি লাশ সে বাঁশবাগানের মধ্যে দাফন করেছে। তো এমন করেই অনেকটা সময় পার হয়ে যায়। আর এখন কিম তার মিডল এজ বয়সে চলে আসে। আসলে এখন কিম একজন পশু ডাক্তার হয়ে পশুদের সেবা করার চেষ্টা করছিল। তবে যেহেতু তার ভুলে যাওয়ার রোগ ছিল, এই জন্য সে মাঝে মধ্যে ভুল ইঞ্জেকশন দিয়ে পশুদেরকে মেরেও ফেলতো। এমিলি তার বাবাকে একটা ভয়েস রেকর্ডার দিয়েছিল, যেখানে কিম তার সমস্ত অ্যাক্টিভিটিগুলোকে রেকর্ড করত। কিম তার বাবার স্মৃতিশক্তির কিছুটা উন্নতি করার জন্য তাকে কমিউনিটি সেন্টারেও পাঠিয়েছিল। আর যখন এখানে কিম তার মৃত্যুর উপরে লেখা কবিতাটা সবার সাথে শেয়ার করে, তখন সবাই তার কবিতার প্রশংসা করে। এখানে জো নামের একটা মহিলা ছিল যে কিমকে অনেক বেশি পছন্দ করত। তবে যেহেতু কিমের ভুলে যাওয়ার রোগ ছিল, এই জন্য আস্তে আস্তে করে কিম ইমোশনলেস হয়ে যাচ্ছিল। তার উপরে শহরের মধ্যে সিরিয়াল কিলিং শুরু হয়েছে। কোনো একটা কিলার এসে মেয়েদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলছে। এইটাতে সে অনেক বেশি টেনশনে ছিল। একদিন যখন কিম রাস্তা দিয়ে কুয়াশার মধ্যে গাড়ি চালিয়ে যাচ্ছিল, তখন ভুল করে সে মার্টিন নামের একটা লোকের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে দেয়। আর যখন সে বাইরে সরি বলার জন্য বের হয়, তখন সে দেখতে পারে মার্টিনের গাড়ির ডিকি থেকে রক্ত লিক করে নিচে পড়ছিল। এইটা দেখার পরে তার মার্টিনের উপরে সন্দেহ হয়ে যায়। সে মনে করছিল হয়তোবা সেই সিরিয়াল কিলার। এই জন্য সে সন্দেহবশত তার গাড়ি থেকে রুমালে করে রক্তের স্যাম্পল নিয়ে নেয়। আর তখন মার্টিন গাড়ি থেকে বেরিয়ে তাকে বলে, এটা হচ্ছে একটা হরিণের লাশ। আসলে হরিণটা আমার গাড়ির সামনে চলে এসেছিল। আর এরপরে সে তাকে তার ভিজিটিং কার্ড দিয়ে বলে, তোমার গাড়ির যা ক্ষতি হয়েছে সেটার ক্ষতিপূরণ দিতে আমি প্রস্তুত আছি। তবে মার্টিন খুবই অদ্ভুত বিহেভ করে সেখান থেকে চলে গিয়েছিল। এইটা দেখার পরে কিমের তার উপরে সন্দেহ হয়ে যায়। আর সে তার ভয়েস রেকর্ডারে সেই গাড়ির নাম্বারটা নোট করে ফেলে। এরপর যখন বাসায় এসে সেই রক্তগুলো সে তার নিজের ল্যাবে টেস্ট করে, তখন সে দেখতে পারে এগুলো হচ্ছে মানুষের রক্ত। এইটা দেখার পরে তার মার্টিনের উপরে সন্দেহ আরও বেশি বেড়ে যায়। সে মনে করছিল হয়তোবা মার্টিনই হচ্ছে সেই সিরিয়াল কিলার যে মেয়েদেরকে খুঁজে খুঁজে খুন করছে। তাছাড়া যেহেতু একজন সিরিয়াল কিলার খুব ভালো করে আরেকজন সিরিয়াল কিলারকে চিনতে পারে, যেমনটা সে মার্টিনকে চিনতে পেরেছে, তার সন্দেহ ছিল মার্টিনও তাকে চিনতে পেরেছে কিনা। যেহেতু একই শহরে দুইটা সিরিয়াল কিলার থাকতে পারে না, এই জন্য কিম পাবলিক বুথ থেকে পুলিশকে কল দিয়ে মার্টিন সম্পর্কে বলে দেয়। আর সে যে তার গাড়ি থেকে রক্ত পড়তে দেখতে পেয়েছিল সেই ব্যাপারটাও পুলিশকে জানিয়ে দেয়। আর এরপরে আমরা জানতে পারি মার্টিন নামের সেই লোকটা হচ্ছে আসলে একজন পুলিশ অফিসার, যে কিনা অপরাধীদেরকে ধরার ব্যাপারে খুবই ব্রুটাল বিহেভ করে। আর এগুলোর জন্য তার ব্যাপারে অনেকগুলো কমপ্লেইনও করা হয়েছে। আর এখন কিম মার্টিন সম্পর্কে ইন্টারনেটে এই সমস্ত তথ্যগুলো পড়ছিল, যেগুলো পড়ে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। কারণ সে বুঝতে পারে মার্টিনের মধ্যে সিরিয়াল কিলারের সমস্ত গুণ আছে। একদিন মার্টিনের সিনিয়র মার্টিনের সামনে এসে বলে যে, মার্টিন, তুমিই কি সিরিয়াল কিলার নাকি? কারণ একজন ফোন দিয়ে তোমার গাড়ির নাম্বার দিয়ে কমপ্লেন করেছে তুমি গাড়িতে করে নাকি লাশ নিয়ে যাচ্ছিলে। এইটা শোনার পরে যদিও শুরুতে মার্টিন একটু ভয় পেয়ে যায়, তবে পরক্ষণেই সিনিয়র হাসতে হাসতে তাকে বলে যে আমি তো শুধু মজা করার চেষ্টা করছিলাম। তবে মার্টিন এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই কাজগুলো কিম করেছে। এই জন্য সে কিমকে ফোন দিয়ে তাকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে তুমি গাড়িতে যেটা দেখতে পেয়েছিলে সেটা ছিল হরিণের বাচ্চা, সেখানে কোনো মানুষের ডেড বডি ছিল না। সো এই ব্যাপারগুলো ভুলে যাও। তবে কিমের ব্রেইন এই জিনিসটা ক্যাচ করে নিয়েছিল যে মার্টিন হচ্ছে একজন সিরিয়াল কিলার। এই জন্য কিম ফাইনালি সেই জায়গাতে চলে আসে যেখানে মার্টিনের গাড়ির সাথে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। আর এখানে দাঁড়িয়ে সে শুধুমাত্র এইটাই চিন্তা করছিল যে এত নিরিবিলি একটা জায়গায় মার্টিন কি করছিল।
আর এখন কিম তার সিরিয়াল কিলার ব্রেইন ইউজ করা শুরু করে। সে চিন্তা করছিল যদি সে মার্টিনের জায়গায় থাকতো তাহলে সে কি করত, সে লাশটাকে কোথায় ডাম করত। এরপরে সে পারফেক্টলি লেকের পাড়ে চলে আসে আর এখানে সে পলিথিনের ব্যাগে মোড়ানো একটা মেয়ের লাশ পেয়ে যায়। এই জন্য সে বুঝতে পারে মার্টিন হচ্ছে আসল সিরিয়াল কিলার। এই জন্য সে পুলিশকে ফোন দিয়ে এই লাশ সম্পর্কে ইনফরমেশন দিয়ে দেয়। আর যখন আরও একটা লাশের খবর মিডিয়া পেয়ে যায় তখন মিডিয়াতে হইচই শুরু হয়ে যায়। তবে ক্রাইম সিনে মার্টিন চুপচাপ দাঁড়িয়েছিল। আর তখন তার একটা কলিগ তাকে জিজ্ঞেস করে যে এই এরিয়াতে কিছুদিন আগে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই না? তবে মার্টিন কোনো অ্যান্সার দিচ্ছিল না। আর এখানে একটা লেডি পুলিশ অফিসারের মনে হচ্ছিল যে যেই লোকটা কল দিয়ে মার্টিনকে ফাঁসানোর চেষ্টা করছিল সেই লোকটাই হয়তোবা আসল সিরিয়াল কিলার। সে হয়তোবা খুন করে পালিয়ে যাওয়ার সময় মার্টিনের সাথে অ্যাক্সিডেন্ট করেছিল। আর এই লেডি পুলিশ অফিসারের কথাবার্তা শোনার পরে মার্টিন নিজেও অনেক বেশি টেনশনে পড়ে যায়। এই জন্য পরদিন সে চলে আসে কিমের ক্লিনিকে তার সঙ্গে মিট করার জন্য। তবে যেহেতু ক্লিনিক বন্ধ ছিল এই জন্য সে হতাশ হয়ে যখনই ব্যাক করার চেষ্টা করছিল তখনই এখানে অ্যামিলি এসে তাকে বলে যে কিছুদিন ধরে বাবার শরীর অনেকটাই খারাপ হয়ে গেছে, এই জন্য সে ক্লিনিক খুলতে পারছে না। আর এইটা শোনার পরে মার্টিন ক্লিয়ারলি বুঝতে পারে যে অ্যামিলি হচ্ছে কিমের মেয়ে। এই জন্য রাতের বেলায় সে তাকে গাড়ি দিয়ে লিভ দেওয়ার বাহানা করে তার ক্লোজ হওয়ার চেষ্টা করে। অন্যদিকে যখন কিম তার মেয়ে অ্যামিলির জন্য অপেক্ষা করছিল তখনই তার সামনে একটা মেয়ে চলে আসে। আর কিম এই মেয়ের জায়গায় সেই মেয়েটাকে দেখতে পারে যাকে সে 17 বছর আগে মেরে ফেলেছিল। তবে এখন আসলে তার সামনে কোন মেয়েটা আছে সেটা আমরা একটু পরে জানতে পারবো। এই জন্য কিম তার গলা টিপে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তবে আসলে এই মেয়েটা ছিল তার নিজের মেয়ে অ্যামিলি। আর যখন অ্যামিলির মুখ থেকে বাবা শব্দ বের হয় তখন কিমের মেমোরি আবারও সুইচ হয়ে যায় আর কিম বুঝতে পারে এইটাই তার মেয়ে। এখন এই ব্যাপারটাতে কিম এটা ক্লিয়ার হয়ে যায় যে যদিও তার মেমোরি ক্ষয় হয়ে যাচ্ছে তবে তার মার্ডার করার যে অভ্যাস ছিল সেই অভ্যাস এখনও পরিবর্তন হয়নি। এই জন্য তার সন্দেহ হওয়া শুরু হয়ে যায় যে সেই দিন গাড়ির ট্যাঙ্কের মধ্যে সে যেই লাশ দেখতে পেয়েছিল সেটা হয়তোবা মার্টিনের গাড়িতে না বরং তার গাড়িতে ছিল। সেই হয়তোবা মেয়েদেরকে খুন করে লেকের পাড়ে নিয়ে ফেলে দিয়ে আসছে। এদিকে মার্টিন পুরনো সিরিয়াল কিলিংয়ের কেসগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করছিল, কারণ মার্টিনের মনে হচ্ছিল নতুন যেই সিরিয়াল কিলিং হচ্ছে সেটার সাথে পুরনো সিরিয়াল কিলিংয়ের কোনো না কোনো কানেকশন অবশ্যই আছে। কারণ তার মতে কিলার সব কিছু ভুলে যেতে পারে, এমনকি সে নিজেকেও ভুলে যেতে পারে। তবে সে কখনোই সিরিয়াল কিলিং ভুলবে না, কারণ যখন থেকে সে মার্ডার করা শুরু করে দিয়েছে তখন থেকেই সে কিলিংয়ের অ্যাডিক্টেড হয়ে গেছে। আর এরপর থেকে সে এটাকে উপভোগ করা শুরু করেছে। এই জন্য সে কখনো কিলিং ছাড়তে পারবে না। আর যখন সে ভালো করে রিসার্চ করে তখন সে বুঝতে পারে এখানে একটা জিনিস কমন ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা মেয়েকে গলা টিপে বা গলায় রশি পেঁচিয়ে তাদেরকে নিঃশ্বাস রোধ করে মারা হয়েছিল। এদিকে কিম চলে আসে তার বোন ভিক্টোরিয়ার সঙ্গে মিট করার জন্য। আসলে ভিক্টোরিয়া একজন নান ছিল। আর এখানে কিম তাকে বলে যে আমার একটা ভয়ঙ্কর রোগ হয়েছে, যেই রোগের জন্য আস্তে আস্তে করে আমি সমস্ত স্মৃতি ভুলে যাচ্ছি। একটা সময় আমি সব কিছু ভুলে যাব। যদি এমনটা হয় তাহলে আমাকে ঘুরে ফিরে এখানেই আসতে হবে। হয়তোবা এই সমস্ত কিছু আমার পাপের প্রায়শ্চিত্ত। তবে এগুলো শোনার পরে ভিক্টোরিয়া কান্না করা শুরু করে। কিন্তু ভিক্টোরিয়া এইটা জানতো না যে কিম তার বাবাকে ছাড়াও আরও অনেককে মার্ডার করেছে। পরদিন জো নামের সেই লেডি জোর করে কিমের গাড়িতে উঠে যায়, যেটার জন্য কিম অনেকটা ডিস্টার্ব হয়ে যায়। তবে এরপর যখন সে গাড়ি ড্রাইভ করে সামনের দিকে যাচ্ছিল তখন সে তার মেয়ে অ্যামিলিকে মার্টিনের সঙ্গে দেখতে পারে। আর তখন তার মেমোরি সুইচ অ্যাটাক চলে আসে। আর যেহেতু সে তার মেয়েকে অন্য একটা ছেলের সঙ্গে দেখেছে এই জন্য সে রাগ হয়ে দৌড়ে গিয়ে তার মেয়েকে আটকানোর চেষ্টা করে। কারণ যেহেতু তার মেমোরি অ্যাটাক হয়েছে এই জন্য সে মার্টিনকে চিনতে পারছিল না। মার্টিন তাকে বলে সে হচ্ছে একজন পুলিশ অফিসার আর তোমার মেয়ে আমার সাথে সম্পূর্ণ নিরাপদ। এগুলো শোনার পরে জো কিমকে জোর করে সেখান থেকে নিয়ে যায়। তবে মার্টিন অ্যামিলিকে বলে যে আমি তোমার বাবা কিমের সঙ্গে আগেও মিট করেছিলাম, তবে সে আমাকে কেন চিনতে পারলো না। তখন অ্যামিলি তাকে বলে সে হচ্ছে আলজাইমারের রোগী, সে মাঝে মধ্যে সব কিছু ভুলে যায়, মাঝে মধ্যে সে আমাকেও চিনতে পারে না। তবে এরপরে মার্টিন তাকে জিজ্ঞেস করে তুমি সেই দিন সেই নিরিবিলি জায়গায় কেন গিয়েছিলে। তখন অ্যামিলি তাকে বলে যে আমার বাবা অনেক বছর আগে সেখানে জমি কিনে বাঁশের বাগান দিয়েছিল, এই জন্য মাঝে মধ্যেই আমি সেখানে হাঁটাচলা করতে চাই। এরপরে যখন কিম তার বাসায় ব্যাক করে তখন সে দেখতে পারে তার বাসায় পুলিশ চলে এসেছে। এটা দেখার পরে সে একটু ভয় পেয়ে যায়। তার মনে হচ্ছিল বাঁশবাগানের মধ্যে পুলিশ কোনো ডেড বডি খুঁজে পেয়েছে, এই জন্য হয়তো তারা তাকে ধরতে এসেছে। তবে পরে জর্জের কাছ থেকে সে জানতে পারে পুলিশ একাডেমির কিছু স্টুডেন্ট পুরনো মার্ডার কেস নিয়ে একটা থিসিস লিখছে, এই জন্য তারা এখানের যত পুরনো বাসিন্দা আছে তাদের সঙ্গে কথা বলতে চায়। কারণ তাদের মনে হচ্ছিল নতুন সিরিয়াল কিলিং এবং পুরনো সিরিয়াল কিলিংয়ের মধ্যে কোনো একটা কানেকশন আছে, কারণ দুইটাই একই রকম করে করা হচ্ছে। তবে তখন কিম তাদেরকে বুঝিয়ে বলে যে পুরনো সিরিয়াল কিলিং আর নতুন সিরিয়াল কিলিংয়ের মধ্যে বড় একটা পার্থক্য আছে।
কারণ পুরনো সিরিয়াল কিলিং করা হয়েছিল পুরুষ ও মহিলা দুজনকেই, কিন্তু নতুন সিরিয়াল কিলিংয়ে শুধুমাত্র মহিলাদেরকেই টার্গেট করা হচ্ছে। পুরনো সিরিয়াল কিলার হাত দিয়ে সবাইকে গলা টিপে মেরেছিল, কিন্তু নতুন সিরিয়াল কিলিংয়ে বিভিন্ন ওয়্যার গলায় পেঁচিয়ে তাদেরকে মেরে ফেলা হচ্ছে। তাছাড়া খুন হচ্ছে এক জায়গায়, আবার লাশ পাওয়া যাচ্ছে অন্য জায়গায়। এই জন্য আমরা বলতেই পারি পুরনো সিরিয়াল কিলিং আর নতুন সিরিয়াল কিলিংয়ের মধ্যে কানেকশন খুবই কম, কারণ নতুন সিরিয়াল কিলিং অন্য কোনো পারপাসেই করা হচ্ছে। একটা স্টুডেন্ট কিমকে জিজ্ঞেস করে যে নতুন সিরিয়াল কিলারের মোটিভ কি হতে পারে, মানে তার উদ্দেশ্য কি হতে পারে। তবে তখন কিম তাকে বলে, আমি এটা কিভাবে বলতে পারি, আমি কি সিরিয়াল কিলার নাকি? এরপরে জর্জ কিমের সাথে বসে কথাবার্তা বলা শুরু করে, আর এখানে জর্জ তাকে বলে যে আমি পুরনো সেই সিরিয়াল কিলারকে যেই কোনো উপায়ে ধরতে চাই, যদিও সেখানে স্ট্যাচু অফ লিমিটেশন লাগানো আছে, তবে তারপরেও আমি তাকে ধরতে চাই। আসলে স্ট্যাচু অফ লিমিটেশন হচ্ছে কোরিয়ান লয়ের একটা অংশ, যেখানে বলা হয়েছে যদি কোনো কেসে 10 বছরের মধ্যে অপরাধীকে ধরা না যায় তাহলে সেই কেসটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর যদি 10 বছর পরে সেই কিলারকে পাওয়াও যায় তবুও তার বিরুদ্ধে কোর্টে কোনো রকম কেস চালানো যাবে না। এখানে জর্জ তাকে বলে যে আমি সেই সিরিয়াল কিলারকে এই জন্য ধরতে চাই কারণ অনেক বছর আগে পুলিশ একাডেমির কাছে একটা মহিলার শপ ছিল। সেই মহিলার দোকান থেকে প্রতিদিন আমি একটা করে সিগারেট নিয়ে খেতাম। সেই মহিলা সব সময় আমার জন্য গভীর রাত পর্যন্ত শপ ওপেন রাখতো। তার স্মাইল আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করতো, এই জন্য আমি তার দোকানের রেগুলার কাস্টমার হয়ে গিয়েছিলাম। তার সঙ্গে কথাবার্তা বলতাম, ভাব বিনিময় করতাম। তবে একটা সময় হঠাৎ করেই সে গায়েব হয়ে গিয়েছিল, আর পুলিশ ইনভেস্টিগেশন করার পরে সন্দেহ করেছিল তাকে হয়তোবা সেই সিরিয়াল কিলার মেরে কোনো একটা জায়গায় পুঁতে দিয়েছে। আর সেই দিন থেকেই আমি প্রমিস করেছিলাম যতদিন পর্যন্ত আমি সেই সিরিয়াল কিলারকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত আমি সিগারেট খাবো না। আর জর্জ কিমকে সেই সিগারেটের প্যাকেটটাও দেখায় যেইটা সে সেই মহিলার থেকে শেষবার কিনেছিল, সেটাকে সে খুবই যত্ন করে তার পকেটে রেখে দিয়েছে। এরপরে জর্জ তার সন্দেহর কথা কিমকে জানায়। সে বলে যে পুরনো যেই সিরিয়াল কিলার ছিল সেই হচ্ছে এই নতুন সিরিয়াল কিলার, আমার সন্দেহ হচ্ছে সেই এই কাজগুলো করছে। এইটা শোনার পরে কিম পুরোপুরি শক্ট হয়ে যায়, আর তার মুখের এক্সপ্রেশন বারবার করে পরিবর্তন হওয়া শুরু করে। তবে তখনই কিমের মনে পড়ে সে তার মেয়ের বয়ফ্রেন্ড হিসেবে যেই ছেলেটাকে দেখতে পেয়েছিল সেটা হচ্ছে মার্টিন নামের সেই ছেলেটা। কিমের মতে সেই হচ্ছে আসল সিরিয়াল কিলার, এই জন্য তার মেয়ের জীবন হয়তো বা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এই জন্য সে গিয়ে এমিলির সঙ্গে মিট করে তাকে এটা নিয়ে ধমকাধমকি করা শুরু করে এবং তাকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়। কিন্তু এখন এমিলির সন্দেহ হচ্ছে তার বাবা কিমের উপরেই, কারণ তার সন্দেহ হচ্ছে হয়তোবা তার বাবা কিমই হচ্ছে আসল সিরিয়াল কিলার। কারণ যেই দিন সেই ডেড বডি সেখানে পাওয়া গিয়েছিল তার আগের দিন সেই একই জায়গায় তার বাবা গিয়েছিল। আর এখানে এমিলির কাছ থেকে কিম জানতে পারে সেই দিন যখন রাতে সে বাসায় ব্যাক করেছিল তখন তার সাদা জুতোতে কাদামাটি লেগেছিল, যেটা পরবর্তীতে এমিলি পরিষ্কার করেছে। আর এখানে এমিলি তাকে স্পষ্ট করে বলে যে মার্টিন তোমার মাথার মধ্যে এই সমস্ত ব্যাপারগুলো ঢুকিয়ে দিয়েছে। আর এইটা শোনার পরেই কিম গিয়ে তার ল্যাপটপে কিছু একটা লেখা শুরু করে। সেখানে সে লিখেছিল একটা সিরিয়াল কিলার তার মতো আরও একটা সিরিয়াল কিলারকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে, এই জন্য তার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম। এইটা লিখেই সে মার্টিনকে ফাঁসিয়ে দেওয়ার জন্য মার্টিনের গাড়ির ট্রাঙ্ক থেকে সে যেই রক্তগুলো পেয়েছিল সেই রক্তের স্যাম্পলগুলো সোজা নিয়ে জর্জকে দিয়ে দেয়। আর সে তাকে এইটাও বলে যে যখন তুমি এটা টেস্ট করবে তখন তুমি অবশ্যই সেখানে ভিকটিমের ব্লাড পেয়ে যাবে, এতে করে তুমি এটা স্পষ্টভাবে বুঝতে পারবে যে মার্টিন হচ্ছে আসল সিরিয়াল কিলার। তবে যখন জর্জ ল্যাবে নিয়ে এটা টেস্ট করে তখন রেজাল্ট নেগেটিভ চলে আসে, কারণ এগুলো ছিল হরিণের রক্ত। এদিকে যেহেতু মার্টিন এমিলির সঙ্গে দেখা করা কন্টিনিউ করে যাচ্ছিল, এই জন্য কিম প্রচণ্ড রাগ হয়ে মার্টিনকে এসে হুমকি দেওয়া শুরু করে। তাকে বলে এমিলি থেকে দূরে থাকার জন্য, যদি সে দূরে না থাকে তাহলে সে তাকে মেরে তার লাশ টুকরো টুকরো করে সেগুলোকে মাটিতে পুঁতে ফেলবে, কারণ সে কোনোভাবেই চায় না তার মেয়ে একটা সিরিয়াল কিলারের সঙ্গে ঘোরাফেরা করুক। এটা বলে সে বাসায় গিয়ে এমিলিকে একটা রুমের মধ্যে বন্দি করে দেয়, আর সে মার্টিনকে মারার নতুন একটা প্ল্যানিং করে ফেলে। সে পশুর জন্য ব্যবহার করা বিষাক্ত মেডিসিনগুলো ইঞ্জেকশনের মধ্যে নিয়ে মার্টিনকে মারার জন্য তাকে ফলো করা শুরু করে। আর যখন অনেক দিন ঘোরাঘুরি করার পরেও সে কোনো সুযোগ পাচ্ছিল না তখন সে মার্টিনকে তার বাসায় ইনভাইট করে, আর এমিলি ও তার বিয়ের জন্য রাজিও হয়ে যায়। তবে পরক্ষণেই সে মধ্যে গিয়ে ইঞ্জেকশন এনে মার্টিনকে মারার প্রিপারেশন নেওয়া শুরু করে। তবে যখন সে মার্টিনকে ইঞ্জেকশন দিতে যাচ্ছিল তখন মার্টিনও তার জীবন বাঁচানোর জন্য তার সঙ্গে মারামারি করা শুরু করে। মার্টিন তার তার বের করে কিমের উপরে আক্রমণ করে দেয়, এই জন্য তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। তারা যে যাকে যেভাবে পারছিল মারার চেষ্টা করছিল, কিন্তু একটু পরেই এখানে এমিলি চলে আসে। আর তখন আমরা দেখতে পারি এখানে আসলে কিছুই হয়নি, এই পুরো ঘটনাটা কিমের একটা ভ্রম ছিল। এরপরে যখন মার্টিন এখান থেকে চলে যায় তখন কিম এমিলির ঘাড়ে আঙ্গুলের চিহ্ন দেখতে পারে। এটা দেখার পরে তার মার্টিনের উপরে সন্দেহ হয়ে যায়। তবে এমিলি তাকে স্পষ্ট করে বলে যে সেই দিন রাতের বেলায় যখন তুমি আমাকে গলা টিপে মারার চেষ্টা করছিলে তখন এই চিহ্নগুলো হয়েছিল।
এইটা শোনার পরে কিম পুরোপুরি আশ্চর্য হয়ে যায়। সে বুঝতে পারে তার মেমোরি সুইচ হওয়ার পরে সে তার মেয়েকে পর্যন্ত ভুলে যায়। এই জন্য হয়তোবা একদিন ভুল করে সে তার মেয়েকেই মেরে ফেলতে পারে। এগুলো চিন্তা করে সে অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল। এই জন্য সে লকেটের মধ্যে তার মেয়ের একটা ছবি লাগিয়ে নেয়, যাতে করে সবসময় সে এটা মনে রাখতে পারে যে এইটা হচ্ছে তার মেয়ে। এখন কিমের ব্রেইন সম্পূর্ণরূপে কনফিউজ ছিল, কারণ তার একটা মেমোরি বলছিল তার মেয়ে তার জন্য ঝুঁকি হতে পারে, আর অন্য মেমোরি বলছিল তার মেয়ের জন্য মার্টিন ঝুঁকি হতে পারে। আর এই ব্যাপারগুলো চিন্তা করেই সে তার মেয়েকে তার বোন ভিক্টোরিয়ার কাছে কিছুদিন রেখে আসার সিদ্ধান্ত নেয়। এরপরে রাতের বেলায় যখন হঠাৎ করেই কিম ঘুম থেকে উঠে যায়, তখন সে দেখতে পারে মার্টিন তার মেমোরিগুলো পড়ছিল। এটা দেখার পরে সে যখন তাকে ধরতে যায়, তখন সে বুঝতে পারে মার্টিন তাকে বেঁধে রেখেছে। এখানে মার্টিন হাসতে হাসতে তাকে বলে যে তোমার জোকেও মেরে ফেলা উচিত, কারণ তোমার ব্রেইন অনেক দিন ধরেই তোমাকে বলছে জোকে মেরে ফেলা উচিত। তাছাড়া আমি তোমার ঘর থেকে সেই ব্লাড স্যাম্পল পরিবর্তন করে দিয়েছিলাম যেখানে মানুষের ব্লাড ছিল, এই জন্যই রেজাল্টে নেগেটিভ এসেছে, কারণ আমি ডিআরের স্যাম্পল দিয়ে পরিবর্তন করেছিলাম। এখন মার্টিন তাকে হুমকি দিয়ে বলে যে আমি চাই আমার করা সমস্ত মার্ডারগুলো তুমি তোমার মাথায় নিয়ে নাও, যদি তুমি এমনটা না করো তাহলে আমি তোমার মেয়ে অ্যামিলিকে মেরে ফেলবো। এইটা বলার সঙ্গে সঙ্গে যখন কিম চোখ খুলে, তখন আমরা বুঝতে পারি আসলে এখানে কিছুই হয়নি, এগুলো কিমের একটা স্বপ্ন ছিল। এই জন্য তখনই কিম অ্যামিলিকে জোর করে তার বোন ভিক্টোরিয়ার সঙ্গে চার্চে পাঠিয়ে দেয়। আর যখনই অ্যামিলি চলে যায়, তখনই কিম সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো ওয়েতে মার্টিনকে মেরে ফেলবে। এই জন্য সে মার্টিনকে ফলো করা শুরু করে। আর একদিন যখন মার্টিনকে সে ফলো করছিল, তখন সে দেখতে পারে মার্টিন খুবই নিরিবিলি একটা জায়গায় এসেছে। এখানে খুবই ভাঙাচোরা একটা রেস্টুরেন্টের মধ্য থেকে সে কোনো একটা ব্যাগ বের করার চেষ্টা করছে। এটা দেখার পরে তার সন্দেহ হয়ে যায়। কিমের মনে হচ্ছিল এইটার মধ্যে হয়তোবা কোনো মানুষের ডেড বডি আছে। আর মার্টিনের চলে যাওয়ার পরে কিম সেই রেস্টুরেন্টের মধ্যে গিয়ে সার্চ করার সিদ্ধান্ত নেয়। এখানে সে চারপাশে অনেক রক্ত দেখতে পারে। এখানে সে একটা ক্যামেরাও পেয়ে যায় যেখানে জোকে মেরে ফেলার ভিডিও রেকর্ড করা ছিল, যেটা দেখার পরে সে নিজেও পুরোপুরি শক্ট হয়ে যায়। তবে এরপরে সেই ভিডিওটা এনে সোজা জর্জকে দিয়ে দেয় আর তাকে বলে মার্টিনই হচ্ছে আসল কিলার। তবে এগুলো দেখার পরে জর্জ পুরোপুরি কনফিউজ হয়ে গিয়েছিল, কারণ সে বুঝতে পারছিল না কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। আর তখনই এখানে মার্টিন চলে আসে আর সে জর্জকে বলে যে এই ক্যামেরাতে তুমি কিমেরই ফিঙ্গারপ্রিন্ট পাবে, কারণ জোকে আমি না বরং কিমই মার্ডার করেছে। এইটা শোনার পরে কিম অনেক বেশি রাগ হয়ে যায় আর সে আউট অফ কন্ট্রোল হয়ে মার্টিনের উপরে আক্রমণ করার চেষ্টা করে। তবে পুলিশ তাকে কোনো রকমে আটকায়। তবে এরপরে মার্টিন তাকে জিজ্ঞেস করে যে তোমার মেয়ে অ্যামিলি কোথায়। এই জন্য কিমকে না চাইতেও বাধ্য হয়ে বলতে হয় তার মেয়ে অ্যামিলি তার সিস্টার ভিক্টোরিয়ার সঙ্গে আছে। তবে এইটা শোনার পরে মার্টিন তাকে বলে যে তোমার সিস্টার ভিক্টোরিয়ার মৃত্যু তো অনেক আগেই হয়ে গিয়েছিল, তোমার টিনএজের সময়ই তোমার সিস্টারের মৃত্যু হয়ে গিয়েছিল। এই জন্য ফাইনালি বাধ্য হয়ে কিম তার সিস্টার ভিক্টোরিয়াকে কল দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তার ফোনে এমন কোনো নাম্বারই ছিল না। আসলে আমরা বুঝতে পারি হয়তোবা কিম তার বোনকে সবসময় ইমাজিন করত। আর যখন কিম দৌড়ে তার সিস্টারের চার্চে যায়, তখন সে সেখানে কিছুই পায় না। সেখানে খোলামেলা একটা জায়গা ছিল, যেটা দেখার পরে কিম পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। আর তখন কিমের মনে পড়ে যখন ছোটবেলায় একদিন সে তার বাসায় ব্যাক করেছিল, তখন সে দেখতে পেয়েছিল তার সিস্টার সুইসাইড করে ফেলেছিল। তবে কিমের ব্রেইন সবসময় তাকে ইমাজিন করত আর সবসময় তার সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করত, আর তার সেই ইমাজিনারি বোন সবসময় তার ফেভার করত। আর তখন কিমের মাথায় সেই মেমোরিগুলো আনলক হয়ে যায়, যেই মেমোরিগুলো খুবই জঘন্য মেমোরি ছিল। মানে সে যেই মার্ডারগুলো করেছিল সেই মেমোরিগুলো তার মনে পড়ে যায়। সে বুঝতে পারে সে তার টিন এজ বয়স থেকেই ভয়ঙ্কর ভয়ঙ্কর মার্ডার করে এসেছে, যার মধ্যে জোয়ের মার্ডারও ছিল। এখন মার্টিনের কথা শোনার পরে জর্জ এই জিনিসটা স্পষ্টভাবে বুঝতে পারে যে এই সিরিয়াল কিলিংয়ের পেছনে আর অন্য কারো না বরং কিমেরই হাত আছে। তবে তারা দুজন এই জিনিসটা নিয়ে চিন্তা করছিল যে একটা মানুষ যার অ্যালজাইমার আছে, মানে ভুলে যাওয়ার রোগ আছে, তার উপরে তারা কিভাবে কেস করে এই জিনিসটাকে প্রমাণ করার চেষ্টা করবে। তাছাড়া তারা খুব ভালো করেই জানে কোরিয়ান ল অনুযায়ী পুরনো কেসগুলো থেকে মার্টিন খুব সহজেই ফ্রি হয়ে যাবে। তবে নতুন মার্ডারগুলোর আরোপ তার উপরে দেওয়ার জন্য তাদের শক্তপোক্ত কোনো প্রমাণ দরকার। তো এখন কিমের মাথায় 17 বছর আগের করা সেই মার্ডারটার কথা চলে আসে। আসলে 17 বছর আগে কিম একটা মেয়েকে মারার চেষ্টা করছিল, আর সে যাকে মারার চেষ্টা করছিল সে আর অন্য কেউ ছিল না, সে ছিল তার নিজের ওয়াইফ। আসলে একটা সিনে আমরা দেখতে পেয়েছিলাম যখন কিম তার নিজের মেয়েকে গলা টিপে মারার চেষ্টা করছিল, তখন সে তার মেয়ের চেহারায় অন্য একজনের চেহারা দেখতে পাচ্ছিল। সেইটা ছিল কিমের এই ধোঁকাবাজ ওয়াইফ। আসলে কিমের ওয়াইফের অন্য একটা লোকের সাথে সম্পর্ক ছিল, যেই ব্যাপারটা কিম ডিসকভার করে ফেলেছিল। এই জন্য সে তার সেই বয়ফ্রেন্ডকে মেরে তো ফেলেছে। তবে কিম এই জিনিসটা বুঝতে পারছিল না যে তার ওয়াইফ তার সাথে এই কাজটা কেন করেছে, সে কেন তাকে ধোঁকা দিয়েছে। এই জন্য এখন কিম তার ওয়াইফের কাছ থেকে জানতে পারে যে আসলে কিম অ্যামিলির আসল বাবা না,
মানে সে তার বায়োলজিক্যাল বাবার না, অ্যামিলির জন্ম হয়েছিল অন্য একটা সম্পর্কের জন্য। এইটা শোনার পরে কিম অনেক বেশি রাগ হয়ে যায়, তার রক্ত টকবক করে ওঠে। এই জন্য সে গলা টিপে তার ওয়াইফকেই সেখানে মেরে ফেলে। পরবর্তীতে সে তাকে বাঁশের বাগানের নিচে পুঁতে ফেলে। এরপরে কিম সিদ্ধান্ত নেয় সেই গিয়ে অ্যামিলিকেও মেরে ফেলবে। তবে যখন সে তাড়াহুড়ো করে বাসার দিকে যাচ্ছিল তখনই তার একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যেই জন্য তার গাড়িটা পুরো উল্টে যায়। আর এই অ্যাক্সিডেন্টের জন্য সে মাথায় গুরুতর আঘাত পায়, যেই জন্য তার ব্রেইন ড্যামেজ হয়ে যায়। এই জন্য যখন সে বাসায় ব্যাক করে তখন সে অ্যাক্সিডেন্টের আগের সমস্ত স্মৃতিগুলো ভুলে যায়। এই জন্য বাসায় এসে তার এইটা মনেই থাকে না যে অ্যামিলিকে তার মারতে হবে, বরং উল্টো সে অ্যামিলিকে তার নিজের মেয়ে মনে করে তাকে পেলে পুষে বড় করা শুরু করে। আর তখন থেকেই তার ডিমেনশিয়ার অ্যাটাক শুরু হয়ে যায়, আর বারবার করে তার মেমোরি সুইচ হওয়ার প্রবলেম হতে থাকে। তবে এখন যেহেতু তার সমস্ত স্মৃতিগুলো মনে পড়ে গিয়েছে, মানে এখন যেহেতু সে বুঝে গিয়েছে অ্যামিলি তার আসল মেয়ে না, এই জন্য সে লকেট থেকে অ্যামিলির ছবিটা সরিয়ে ফেলে। মানে এখন আর অ্যামিলির জন্য তার বিন্দুমাত্র মায়া নেই। আর তখন আস্তে আস্তে করে কিমের এই জিনিসগুলোও মনে হওয়া শুরু হয়ে যায় যে আসলে পূর্বের সেই সিরিয়াল কিলিংগুলো না, বরং রিসেন্টলি মেয়েদের যেই খুনগুলো হচ্ছে সেগুলোও সেই করছে। আমরা জানতে পারি জো নামের সেই মহিলাকে সেই খুন করেছে, এমনকি জর্জের সিগারেটের দোকানদার সেই মহিলাকেও সে খুন করেছে। এই জন্য জর্জ পুলিশ নিয়ে সেই বাঁশবাগানের মধ্যে গর্ত করা শুরু করে। এখানে তারা জোয়ের লাশ পেয়ে যায়, এমনকি কিমের ওয়াইফের স্কেলেটন পেয়ে যায়, যেগুলো পাওয়ার পরে তারা পুরোপুরি শক্ট হয়ে যায়। এখন যেহেতু কিমের সমস্ত ব্যাপারগুলো মনে পড়ে গিয়েছে, এই জন্য কিম এই দায়ভার নিয়ে আর জীবিত থাকতে চাইছিল না। এই জন্য সে সুইসাইড করার ট্রাই করছিল, কারণ তার মনে হচ্ছিল এত বড় অপরাধ করার পরে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। তবে যখনই সে সুইসাইড করার জন্য ইনজেকশন পুশ করতে যাচ্ছিল তখনই রেকর্ডার থেকে তার মেয়ে অ্যামিলির ভয়েস চলে আসে, যে তাকে বলছিল যে যদি তুমি না চাও তাহলে আমি মার্টিনকে বিয়ে করব না, কারণ আমি আমার বাবাকে অনেক বেশি ভালোবাসি। আমার বাবার কথার বাইরে আমি একটা কাজও করব না। স্মৃতি মুছে যাওয়ার আগেও আমি তোমার সঙ্গে ছিলাম, তোমার সমস্ত স্মৃতি মুছে যাওয়ার পরেও আমি তোমার সঙ্গেই থাকতে চাই। এগুলো শোনার পরে সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তবে তখনই রেকর্ডার থেকে মার্টিনের ভয়েস চলে আসে, যেখানে মার্টিন তাকে বলছিল যদি তুমি আমার খুনের দায়ভারগুলো তোমার মাথায় না নাও তাহলে আমি তোমার মেয়ে অ্যামিলিকে মেরে ফেলবো। এইটা শোনার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। তার মনে হচ্ছিল এতদিন সে যেটাকে স্বপ্ন মনে করছিল হয়তোবা সেটা স্বপ্ন ছিল না, সেটা বাস্তব ছিল। মানে মার্টিন হচ্ছে সিরিয়াল কিলার, আর তার হাত থেকে যেই কোনো ওয়েতে তার মেয়ে অ্যামিলিকে সেভ করতেই হবে। এদিকে জর্জ মনে করছিল কিমকে অ্যারেস্ট করার সময় চলে এসেছে। তবে যখন সে কিমকে অ্যারেস্ট করতে তার ঘরে যায় তখন কিম উল্টো তাদেরকে ইনজেকশন দিয়ে বেহুশ করে সেখান থেকে পালিয়ে চলে আসে। তবে এখন কিমের মেন্টাল অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল, সে আরও বেশি স্মৃতি ভুলে যাওয়া শুরু করেছিল। তবে তখন তার মনে পড়ে যে সে তার বোন ভিক্টোরিয়া মনে করে তার মেয়ে অ্যামিলিকে যার হাতে তুলে দিয়ে এসেছে সেটার অন্য কেউ ছিল না, সেটা ছিল মার্টিন নামের সেই ছেলেটা। মানে এখন তার মেয়ে মার্টিনের সঙ্গে আছে। এরপরে কিম জর্জকে কল দিয়ে বলে মার্টিন হচ্ছে একজন সিরিয়াল কিলার, আর এখন অ্যামিলি তার সঙ্গে আছে। এরপর সে তাকে সেই রেকর্ডারটা শোনায়, যেখানে মার্টিন তাকে বলছিল তার করা সমস্ত মার্ডারের দায়ভারগুলো কিমের কাঁধে নেয়ার জন্য, আর নয়তোবা সে অ্যামিলিকে মেরে ফেলবে। এগুলো শোনার পরে জর্জ পুরোপুরি কনফিউজ হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না মার্টিন আসল খুনি নাকি কিম আসল খুনি। এরপরে যখন সে মার্টিনের গাড়িকে ফলো করে তখন সে দেখতে পারে মার্টিন একটা নিরিবিলি জায়গায় গিয়েছে, যেখানে সে অ্যামিলিকে লুকিয়ে রেখেছিল। আর ভেতরে গিয়ে সে অ্যামিলিকে বলে যে সেই বাঁশবাগানের নিচ থেকে অনেকগুলো ডেড বডি এবং অনেকগুলো স্কেলেটন পাওয়া গেছে, যার মধ্যে একটা তোমার মায়ের ছিল। মানে এটা ক্লিয়ার হয়ে গেছে তোমার মাকে তোমার বাবাই খুন করেছে, আর সেই হচ্ছে আসল সিরিয়াল কিলার। এখন মার্টিনের কথা শোনার পরে অ্যামিলি জোরে জোরে কান্না করা শুরু করে, আর বাইরে দাঁড়ানো জর্জ কিমকে কল দিয়ে এই ঘরের লোকেশন দিয়ে দেয়। এরপর সে খুশিতে একটা সিগারেট ধরায়, কারণ তার মনে হচ্ছিল সে সেই খুনিকে ধরে ফেলেছে যে তার সেই সিগারেটের দোকানদার মহিলাকে খুন করেছিল। তবে তখনই পেছন থেকে মার্টিন এসে তাকে মেরে ফেলে। আর এরপর সে কিমকে বলে যে খুব শীঘ্রই তুমি মেমোরি ভুলে যাবে, সো যতক্ষণ না তুমি ভুলে যাচ্ছ তার আগে তোমার মেয়েকে এখানে এসে সেভ করো। তবে এই কথাগুলো পেছন থেকে অ্যামিলি শুনতে পারে, এই জন্য সে বুঝতে পারে মার্টিন হচ্ছে আসল সিরিয়াল কিলার। এই জন্য সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে একটু পরে মার্টিন তাকে ধরে ধোলাই করে বন্দি করে ফেলে। তবে তখন একটা শকিং জিনিস আমরা দেখতে পারি মার্টিনের মাথার একটা অংশ নেই। আর এরপরে সে অ্যামিলিকে বলে যে এই জিনিসটা হয়েছে আমার মায়ের জন্য। আসলে একদিন আমার বাবার নেশা করে আমার মায়ের উপরে অত্যাচার করছিল, তবে এই জিনিসগুলো আমি সহ্য করতে পারিনি, এই জন্য আমি একটা চাকু নিয়ে আমার বাবাকে মারতে গিয়েছিলাম। কিন্তু আমার মা উল্টো আমার বাবাকে সাহায্য করার জন্য একটা লোহার জিনিস দিয়ে আমার মাথায় বাড়ি দিয়েছিল, যেই জন্য আমার মাথার এই অংশ ড্যামেজ হয়ে গিয়েছিল। আর তখন থেকে এই জিনিসটা আমি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলাম যে সমস্ত মহিলারাই একরকম হয়, মানে সমস্ত মহিলারাই বেঈমান হয়। তখন থেকেই আমি সমস্ত মহিলাদেরকে ঘৃণা করা শুরু করেছিলাম।
এরপর যখন মার্টিন বেরিয়ে তার গাড়ির কাছে আসে তখনই পেছন থেকে কিম ফুল স্পিডে গাড়ি ড্রাইভ করে মার্টিনের গাড়ির অ্যাক্সিডেন্ট করে দেয়, যে জন্য মার্টিন সেখানে বেহুশ হয়ে যায়। আর যখন কিম তার মেয়েকে ছাড়ানোর জন্য ঘরের মধ্যে আসে তখনই তার মেমোরি সুইচ হয়ে যায় আর সে সমস্ত ব্যাপারগুলো ভুলে যায়। আর তখনই পেছন থেকে মার্টিন এই সুযোগ নিয়ে তাকে আচ্ছা রকম ধোলাই করে তার গলায় রশি পেঁচিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। আর দূর থেকে এই সমস্ত ব্যাপারগুলো অ্যামিলি দেখছিল। আর তখন মার্টিন অ্যামিলিকে বলে যে তোমার বাবার হাতে মরার চাইতে আমার হাতে মরা তোমার জন্য অনেক ভালো হবে। তবে তখনই অ্যামিলি কিমকে বাবা বলে ডাক দেয়। আর এইটা শোনার সঙ্গে সঙ্গে কিমের মেমোরি আবারও সুইচ হয়ে যায়, তার সমস্ত স্মৃতিগুলো আবারও মনে পড়ে যায়। এই জন্য সে মার্টিনকে ফেস করা শুরু করে। তাদের দুজনের মধ্যে ভয়ঙ্কর মারামারি শুরু হয়ে যায়। যেহেতু মার্টিন কিমের চেয়ে বয়সে ছোট ছিল এবং শক্তিশালী ছিল, এই জন্য সে কিমকে ধরে আচ্ছা রকম করে ধোলাই করে। কিমের অবস্থা অনেকটাই খারাপ হয়ে যায়, কিম অনেকটা আহত হয়ে মাটিতে বসে পড়ে। তবে একটু পরে যখন সে সুযোগ পেয়ে যায় তখন সে মার্টিনকে চাকু দিয়ে সেখানেই মেরে ফেলে। আর এখন অ্যামিলি ওই জিনিসটা জেনে গিয়েছে তার বাবা হচ্ছে সিরিয়াল কিলার, সেই তার মাকে খুন করেছে। তবে তখন মার্টিন তাকে বলে যে তোমার চিন্তা করার কারণ নেই, আমি জন্মই হয়েছি সিরিয়াল কিলার হিসেবে, তবে তোমার শরীরে আমার রক্ত নেই, মানে কোনো সিরিয়াল কিলারের রক্ত নেই। তুমি আমার মেয়ে না, আমিও তোমার বাবা না। তবে তখনই কিম পাশে তাকিয়ে দেখতে পারে তার পাশে মার্টিনের লাশটা নেই। এইটা দেখার পরে সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে চারপাশে লাশটা খোঁজা শুরু করে, এমনকি বাইরে এসেও চেক করে, তবে কোথাও সে মার্টিনের লাশ পায় না। তখন আমরা বুঝতে পারি এতক্ষণ মার্টিন আর কিমের মধ্যে যা কিছু হয়েছে সব কিছুই হয়তো বা কিমের একটা ইমাজিনেশন ছিল, সে নিজে থেকে একা একা এই কাজগুলো করেছে। তবে এখন কোয়েশ্চেন আসে মার্টিন কোথায় আছে। মার্টিন কোথায় আছে সেটা আমরা একটু পরেই জানবো। এগুলোর জন্য অ্যামিলি একটা ট্রমার মধ্যে চলে যায় আর একটু পরে পুলিশ এসে কিমকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তবে তারা মার্টিনের লাশ কোথাও পায় না। এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়, গল্প আবারও প্রেজেন্টে ব্যাক করে। মানে আমরা সেই হসপিটালে চলে আসি যেখানে প্রসিকিউটর বসে কিমের এই গল্পটা শুনছিল। এখানে প্রসিকিউটর তাকে বলে যে এখন পর্যন্ত 11টা লাশ পাওয়া গেছে, তবে কোরিয়ার আইন অনুযায়ী এই সমস্ত মার্ডারগুলোর জন্য তোমার উপরে কোনো কেস করা যাবে না, কারণ এগুলো অনেকটা পুরনো হয়ে গেছে। তবে আমরা এখন পর্যন্ত মার্টিনের লাশ খুঁজে পাইনি, তাছাড়া তোমার রেকর্ডার থেকে মার্টিনের ভয়েসও মিসিং ছিল। এখন তুমি যেহেতু বলছো তুমি মার্টিনকে মেরে ফেলেছো, তাহলে তুমিই বলো মার্টিনের লাশ কোথায়। তবে কিম তাকে সরাসরি না করে দেয়, সে বলে আমি কিছুই জানি না। কিন্তু প্রসিকিউটর বুঝতে পারে সে মিথ্যা কথা বলছে, এই জন্য যখন সে জোরাজুরি করার চেষ্টা করে তখন কিম তার উপরে আক্রমণ করে দেয়। তবে পুলিশ প্রসিকিউটরকে সেভ করে। তবে এত কিছু হয়ে যাওয়ার পরেও প্রসিকিউটর কিমকে ফ্রি করার নির্দেশ দেয়, কারণ তার বিরুদ্ধে খুনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এখন পুলিশ সন্দেহ করছে মার্টিন হচ্ছে সিরিয়াল কিলার যে এখন মিসিং আছে, তার গাড়িটা পর্যন্ত মিসিং আছে। অন্যদিকে যখন কিমকে হসপিটাল থেকে ফ্রি করে দেওয়া হয় তখন সে উল্টোভাবে জুতা পরে হসপিটাল থেকে বাইরে চলে আসে। আর যখন সে একটা টানেলের কাছে চলে আসে তখন তার আবারও মেমোরি সুইচ অ্যাটাক চলে আসে। আর তখন সে জুতা খুলে আবারও সোজা করে পড়ে। মানে আমরা বুঝতে পারি তার মেমোরি এখন সিরিয়াল কিলারের মেমোরিতে শিফট হয়ে গেছে, এই জন্য তার সমস্ত স্মৃতিগুলো আবারও মনে পড়ে গেছে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।